যদি আমি কখনো পিছলে যাই, তবে আপনি না হয় সম্পর্কের হালটা শক্ত করে ধরবেন। সেদিন লঞ্চে করিডোর ধরে কেবিনে ফিরে যাওয়ার সময় ইরামের হাতটা ধরে কথাটা বলেছিল সাইবান। আজ এই মুহূর্তে এই কথাটি হুট করে কেন স্মরণ হলো, তা ইরাম খুব ভালোভাবেই অনুধাবন করছে। অন্য সময় হলে হয়তোবা সে এই মুহূর্তে সাইবানকে একটা চড় বসিয়ে দিতে পারত, ধমক দিতে পারত, কিংবা একদম কিছুই না বলে শীতল ক্রোধ প্রকাশ করতে পারত। চাইলে ইরাম এখনও তা করতে পারে, বরং সেটাই করতে ইচ্ছে হচ্ছে তার। তবে সে আজ নিজের অন্তরের সঙ্গে লড়াই করল। একটা নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে শান্ত গলায় স্বামীকে শুধালো, কি হয়েছে? সাইবান ভ্রু কুঁচকে ইরামকে দেখল। তার ক্রোধ এখনও কমেনি। কি হয়েছে? জরিনার আম্মা সকিনাকে গিয়ে জিজ্ঞেস করুন কি হয়েছে। বলেই সাইবান উল্টো ঘুরে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে ইরামের কণ্ঠস্বর ভেসে এলো, সুগন্ধা তো আমার স্বামী না, তুমি আমার স্বামী। থমকালো সাইবান, চোখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে তাকালো। এমন কথা আশা করেনি। বলাই বাহুল্য নেই যে এই একটা মাত্র বাক্যই তার অর্ধেক রাত প্রশমিত করে ফেলল। ইরামের মুখোমুখি এসে দাঁড়ালো সে। কণ্ঠের ঝাঁজটা কমে এলো অনেকটা। পোটলাকে কোন ভরসায় একলা রেখে চলে গিয়েছিলেন আপনি? সুগন্ধার ভরসায়। কম্পিউটার কোর্সে তো ও না হয় সারিকার কাছেই রেখে যেতাম। কেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে। সব দিন তো আর সব কিছু সমান থাকে না। একে তো পায়েসের বাটি রেখেছেন রান্নাঘরের সবচেয়ে নিচের তাকে। বাড়িতে বাচ্চা আছে সেটা মাথায় ছিল না মনে হয়। কে? কুচুপু? ও তো ঠিকমতো বসতেই পারে না। বিস্মিত হলো ইরাম। ইজানের বসে থাকার রেকর্ড এই পর্যন্ত সর্বোচ্চ 4 সেকেন্ড। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিভাবে যেন পেটের উপর ভর দিয়ে হামাগুড়ির মতন করে বিছানার কিনারে চলে যায়। এজন্য ইরাম সব সময় তাকে মাটিতে ম্যাটের উপর রাখে, নয়তো কড়া নজর রাখে বিছানার চারপাশে ব্যারিকেড দিয়ে। তার জন্য বাড়িতে ফিরে আলাদা বেডও কেনার কথা ভাবছে। হঠাৎ তার সঙ্গে পায়েসের বাটির যোগসাজশ হলো কিভাবে? হুট করেই উপলব্ধি গ্রাস করল তাকে। কুচুপু রান্নাঘরে চলে গিয়েছে। সাইবানার জবাব দিল না। ইরাম ধীর পায়ে হেঁটে বিছানার পাশে বসল। ঝুঁকে ঘুমন্ত ছেলের মুখটা দেখল। কি আদুরে! দেখলে কে বলবে বিশাল দুষ্টুমি করে শান্তির ঘুম দিচ্ছে। মৃদু হাসল ইরাম। ঝুঁকে আলতোভাবে ছেলের কপালে চুমু খেয়ে ফিসফিস করল, আমার দুষ্টু প্রিন্স, হামাগুড়ি তো দিন দিন বিপজ্জনক হচ্ছে তোমার। এবার কি তবে তোমায় বেড়ায় বাঁধার সময় হয়ে এলো? হুম। জননীর সতর্ক দৃষ্টি আদরের পাশাপাশি ছেলের গায়ে কোথাও কোনো প্রকার আঘাত লেগেছে কিনা তাও নিশ্চিত করে নিল। অবশেষে নিশ্চিন্ত হয়ে ইরাম উঠল, সাইবানের দিকে ঘুরে দাঁড়ালো। এজন্য তুমি আপসেট ছিলে? এবারেও সাইবান উত্তর করল না। 2 হাত মুঠো করে ফেলল। ইরামকে কিভাবে বোঝাবে সে কতখানি ভয় পেয়ে গিয়েছিল। ক্ষণিকের জন্য মনে হয়েছিল সব শেষ। এটাই হয়তো চেয়েছিল অরণ্য, সাইবান মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর এক যন্ত্রণা ভোগ করুক। আর সে ঠিক সেই ফাঁদেই পা দিয়েছে। অরণ্যর কথাটা ইরামকে জানানো যাবে না, তাই মুখ ঘুরিয়ে নিল সে। নিজের উপর লজ্জাও হলো। দুর্বলতাটা শত্রুর কাছে এক নিমিষে প্রকাশ করে ফেলেছে। ইরাম জবাবের আশায় কিছুটা সময় তাকিয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন একটি নিঃশ্বাস ফেলল। আচ্ছা, ধরে নিলাম তুমি আপসেট ছিলে। তবে জেনে রাখো, এবার আমিও আপসেট হয়ে গিয়েছি। চমকে উঠল সাইবান।
সম্পূর্ণ ভিন্ন একটা ভয় আবারও ঘিরে ধরল তাকে। মানে? ইরাম হেঁটে এসে তার মুখোমুখি দাঁড়ালো, শান্ত গলায় জানালো, তোমার রাগ করাটা স্বাভাবিক ছিল। আমি হলেও হয়তো করতাম, দুটো চড়ও দিতে পারতাম। কিন্তু কি জানো তো, শরীরের ব্যথার থেকে মনের ব্যথাটা বেশি লাগে। স্তব্ধ হয়ে ইরামের চোখের দিকে তাকিয়ে রইল সাইবান। স্ত্রী তার ওই একই ভঙ্গিতে শান্তভাবেই জানালো, সামলাতে না পারলে জন্ম দিয়েছেন কেন? স্বামীকে ঘেন্না লাগেনি তখন? সব কিছু জানার পরেও রাগের মাথায় হলেও এই কথাটা তুমি আমাকে বলেছ, তাই আমি আপসেট। সাইবানের অন্তরটা বুঝি চেপে এলো। ইরামের মাঝে কোনো অভিমানের সুর নেই, অর্ধ নেই, ঘৃণা নেই, প্রতিহিংসা নেই, শুধু সৎ বহিঃপ্রকাশ। কথাটা অর্ধাঙ্গিনীর খারাপ লেগেছে সেটা স্পষ্ট জানিয়েছে সে। ইরাম দুই হাত চেপে বলল, ঘৃণার সঙ্গে সন্তানের সম্পর্ক নেই। আর অরণ্যকে আমি ভালোবাসতাম কি ঘৃণা করতাম, সেই অনুভূতি তুমি জানো না। তুমি আমার অতীত জানো ঠিকই আলাদিন, কিন্তু আমার আবেগ জানো না। এই বিষয়টা টেনে না এনে রাগ ছাড়লেও পারতে। তাছাড়া এত রাতে এমনি এমনি হুট করে বেরিয়ে যাওয়ার মানুষ আমি না। এইটুকু বোঝার কথা তোমার। সারিকার পিছনে গিয়েছিলাম। বাকি কি, কেন, কিভাবে হয়েছে সেই ঝামেলার কথা তোমার মাথা ঠান্ডা হলে বলবো। এইটুকুই। ইরাম আর বেশি কিছুই বলল না, উল্টো ঘুরে গেল। আলমারি খুলে নিজের তোয়ালে বের করে নিল। বাথরুমে যাবে হাত মুখ ধুতে। সে যেই না আলমারি বন্ধ করে ঘুরেছে অমনি চোখের সামনে দৃশ্যটা দেখে হতবাক হয়ে গেল। তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে সাইবান, মুখটা নিচের দিকে, দুই হাত হাঁটুর উপর শক্তভাবে মুঠ করে রাখা। আলাদিন, তুমি ওখানে কি করছো? সাইবান নড়ল না, শুধু মুখটা তুলে ইরামের দিকে তাকালো। তার কালো চোখের মাঝে জলজলে অনুভূতির জাগরণ দেখা গেল। ইরাম স্পষ্ট দেখল শক্ত একটা ঢোক নেমে গেল ছেলেটার গলা বেয়ে। তারপরই ঠোঁট ফাঁক হলো তার, বেরিয়ে এলো গভীর এক কণ্ঠস্বর, যদি মলম লাগে আপনার ঘায়ে, তবে পতন হোক আমার আপনার পায়ে। ইরামের চোখজোড়া প্রসারিত হলো। তোয়ালে চেপে ধরে সে নিস্তব্ধ হয়ে চেয়ে থাকলো স্বামীর পানে। সাইবান একটা হাত নিজের বুকে রাখল, তারপর হুট করেই খামচে ধরল জায়গাটা। আমি একটা বলদ, গাধা, গরু, ছাগল না। নিরীহ পশুগুলোকে আমার সাথে তুলনা করলে ওদেরকেও অপমান করা হবে। আমি হলাম আমি, একটা আস্ত বোকা, যে চোরাবালিতে পা দিয়ে একবার ডুবেছি, সেই চোরাবালিতে গিয়েই আবার ঝাঁপ দিয়েছি। মানে একটা মানুষ এতটা আহাম্মক কিভাবে হতে পারে? সেদিন বাগানের স্মৃতিটুকু মনে পড়ল ইরামের। এভাবেই ছেলেটি নিজেকে দোষারোপ করেছিল। বেদ পর্যন্ত নিয়ে এসেছিল যেন ইরাম তাকে শাস্তি দিতে পারে। ছেলেটা বরাবরই অদ্ভুত থেকে গেল। ওদিকে সাইবান বলেই যাচ্ছে, আমি সরি বলবো না, আপনি আমাকে ঘুরিয়ে জোরে একটা থাপ্পড় দিন, যেন আমার দাঁত কপাটি নড়ে যায়। ওই থাপ্পড়ের জোরই আমাকে বারবার মনে করিয়ে দেবে রাগের মাথায় কি বলা যাবে কি বলা যাবে না। ইরামের সত্যি এবার খানিকটা হাসি পেয়ে গেল, কিন্তু সেটা চেপে সে নুয়ে বসে স্বামীর মুখোমুখি হলো। সাইবান একটু দ্বিধা করেনি, এমনভাবে নিজের বুক খামচে রেখেছে যে সেটা দেখেই বোঝা যাচ্ছে ব্যথা হচ্ছে। ইরাম তার হাতটা ছাড়িয়ে নিল, সেখানে নিজের হাত রেখে বলল, কামানের গোলা আর কথা কখনো ফিরে আসে না। মানুষ ভূত দেখলে যেমন করে ভয় পায়, সাইবানের মুখটাও ঠিক তেমন দেখালো। ইরামের হাতটা খামচে ধরে নিজের গালে চাপল সে। বিড়ালের মতন মুখ ঘষতে ঘষতে আতঙ্ক নিয়ে বলে উঠল, প্লিজ
প্লিজ প্লিজ প্লিজ মাই প্রেশিয়াস, ঠিক করলেও আপনি আমার, ভুল করলেও আপনি আমার। প্লিজ আমাকে ছেড়ে দেবেন না, কথা বন্ধ করবেন না। আপনি অভিমান করলে আমার জীবন তলিয়ে যাবে। আলাদিন, না প্লিজ, আগে বলুন মাফ করেছেন। এই নিন, একটা থাপ্পড় দিন। আলাদিন, পাগলামি করা বন্ধ করো। আমি, প্লিজ চিৎকার করুন, থাপ্পড় দিন, আমি সেটারই প্রাপ্য। সেদিনের পর থেকে আমার ব্রেন সার্কিটের একটা তার এমনভাবে ছিঁড়ে গিয়েছে যে আমি নিজেকেই নিজে চিনতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। আমি একটা ভাঙাচোরা মানুষ, জোড়াতালি দিয়ে চলি। ইরাম এবার থমকালো। সাইবান তার হাতের মাঝে নিজের মুখ গুজে রেখেছে। তার তপ্ত ত্বক, উষ্ণ দীর্ঘশ্বাস ইরামকে ছুঁয়ে যাচ্ছে। এবার মেঝেতে আসন করে বসে পড়ল রমণী। দুই হাতের আঁচলায় সাইবানের মুখটা তুলে ধরল নিজের দিকে। স্বামীর চেহারা উদ্ভ্রান্ত, চোখে হারানোর ভয়, আর ঠোঁটে অপরাধবোধের কাঁপুনি। ইরাম বৃদ্ধাঙ্গুলে তার চোখের নিচটা মুছে নিল, যেখানে এখনো অশ্রু গড়ায়নি। রমণীর নরম কণ্ঠস্বর শুধালো, কোন দিন? সাইবান চুপ করে রইল। তার ঠোঁটের কম্পন বৃদ্ধি পেল। চোখজোড়া লুকিয়ে ফেলল দৃষ্টি। ইরাম তাড়া দিল না, অপেক্ষা করল। সাইবান প্রায় মিনিট খানেক চুপ থাকার পর বলল, যেদিন আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাড়িয়ে দিয়েছিলাম? হুম। ইরাম স্মৃতিতে জোর দিল। সাইবান তার কাছে এসেছে আর সে তাড়িয়ে দিয়েছে। এমনটা কোন দিন হয়েছে? প্রথম 1 মিনিট সে সত্যি মনে করতে পারল না, কিন্তু পরে ভেসে এলো একটা দগদগে স্মৃতি। আমার চোখের সামনে থেকে দূর হও আলাদিন। ইরামের বুকটা খিচে এলো বুঝি। ভারী একটা চাপ অনুভূত হলো অন্তর মাঝে। তবে কি সেদিনই? সেদিনই তার ভাবনা যেন সাইবান পড়তে পেরেছে। উত্তরটাও জানিয়ে দিল সে। ইরাম বিস্ময় এবং আশঙ্কা নিয়ে তাকে দেখল। দাঁতে ঠোঁট কামড়ে ধরল নিজের। পরক্ষণে কাপা গলায় জিজ্ঞেস করল, কেন? সাইবানের ঠোঁটে একটা পরিহাসের হাসি ফুটল। প্রথমটায় সে কিছুই বলল না। একটা সময় ইরামের মনে হলো, বরাবরের মতন এবারেও সাইবান নিজের অতীত এড়িয়ে যাবে, অথচ তাকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে 2 বাহু বাড়িয়ে দিল সাইবান। বুকের মাঝে জড়িয়ে নিল অর্ধাঙ্গিনীকে। নিজের মাথাটা কাত করে রাখল কাঁধে, যেন কতকালের প্রাপ্য বিশ্রাম নিচ্ছে। ইরাম নিজের 2 হাতে তাকে আগলে নিল। অস্বাভাবিক উষ্ণতা তাদের ঘিরে ধরল চাদরের মতন। একটা হাত সাইবানের পিঠে এবং অপর হাত তার মাথায় বোলাতে লাগলো ইরাম। সাইবান দীর্ঘক্ষণ কথা বলল না। ইরামও একটু জোর করল না। অবশেষে মুখ খুলল সাইবান। সেদিন আমি নিজের চোখে মৃত্যুকে দেখেছি। অতীত। আলতো চাপে স্টপওয়াচটা থামালো। সংখ্যা নির্দেশ করছে 19 ঘন্টা 45 মিনিট 54 সেকেন্ড। সাইবান পড়ার টেবিল থেকে চেয়ার ঠেলে 2 হাত উপরে তুলে স্ট্রেচিং করল। সমস্ত শরীর কেমন বসে গেছে তার, যেন কলকবজাগুলোতে জ্যাম লেগে গেছে। গত মাস 2 যাবৎ তার পড়ার রুটিন 15 থেকে 18 ঘন্টার মধ্যেই ওঠানামা করছে। টেবিলে একনাগাড়ে বসে থাকতে থাকতে ইদানিং পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথাও দেখা দিয়েছে। চোখের অবস্থা না হয় বাদই দেওয়া যাক। সামিয়া ছেলের পেছনে কত যে স্নেহ ব্যয় করছেন। হাসপাতালে কাজ না থাকলে বেশিরভাগ রাত তিনি ছেলের পাশেই বসে থাকেন। সাইবান পড়ে আর তিনি সেলাই করেন, বই পড়েন বা পেশেন্টের মেডিকেল রিপোর্ট দেখেন। আজকে তিনি নেই। অপারেশন ছিল ইমার্জেন্সি, কিন্তু আগামীকাল সময় মতো চলে আসবেন। দেয়াল ঘড়ির দিকে তাকালো সাইবান। ভোর 5টা বেজে এসেছে প্রায়। আর মাত্র কিছু ঘন্টা।
এরপর তার জীবনের অগ্নি পরীক্ষা, এমবিবিএস ভর্তি পরীক্ষা। যে স্বপ্নটা লালন করে সে বড় হয়েছে, যে স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি নিজের জননীর মাঝে দেখেছে, সেই স্বপ্নটাকে বরণ করে নিতে তার আর তর সইছে না। উত্তেজনায় মনে হয় ঘুমও আসবে না আর, অথচ সে গতকাল থেকে 1 ঘন্টাও ঘুমায়নি। ফোন হাতে নিল সে। ফ্রেন্ড গ্রুপে ইতিমধ্যে মেসেজ এসে ভরে গিয়েছে। বন্ধুরা সবাই একে অপরকে শুভকামনা জানাচ্ছে। সাইবানও টাইপ করল, বেস্ট অফ লাক গাইস। সে মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রুপ চ্যাটে ঝড় উঠল। লুক, হু ইজ টকিং? ভাই, আসলেই লাক সব আমাদের দরকার। তুই তো বেটা ছক্কা মারবি। ঢাকা মেডিকেল কনফার্ম। ভাই, তুই মেডিকেলে প্রথম দ্বিতীয় হলে যখন বাসায় রিপোর্টার ইন্টারভিউ নিতে আসবে, তখন প্লিজ আমাদের কথা একটু বলিস যে এই জানের দোস্তরা তোকে সবসময় মোটিভেট করেছে। আপন মনে হাসল সাইবান। টাইপ করল, হয়েছে হয়েছে, এখনও পরীক্ষা হয়নি। প্রশ্ন কেমন হয় কে জানে, কাটমার্কসের টেনশন আছে। আগে রেজাল্ট দিক, এরপরে সব বলিস। কাটমার্কস তোকে কিছুই করতে পারবে না, ওসবের ভ্যালু নেই। কোচিংয়ের রাফাত ভাই তো বলেই রেখেছে, উনি নাকি তোর সাইজের অ্যাপ্রন অলরেডি অর্ডার করে দিয়েছে। শুধু টেকার পর সংবর্ধনা আয়োজনে যতটুকু দেরি আর কি। দেখ, গিয়ে কলেজ ওয়েবসাইটে অলরেডি হয়তো তোর নাম লিখে রেজাল্ট শিট বানিয়ে ফেলেছে। যা, এত এক্সেসিভ হোস না, আমি এমন কিছুই না। সাইবান মাথা দোলালো। 5 মিনিট ব্যয় করল সে বন্ধুদের সঙ্গে কথাবার্তায়। অতপর ফোন রেখে দিল। 3 ঘন্টার মতন ঘুমানোর সময় আছে হাতে। আসলেই ঘুমানো দরকার, না ঘুমালে ব্রেন পরীক্ষার হলে শাটডাউন হয়ে যায়। বিছানা ঠিকঠাক করে জানালা খুলে দিল সে। ভোরে শীতল বাতাস এসে চারিপাশ থেকে আবদ্ধ করে ফেলল তাকে। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটল বিস্তর। দূরে উদীয়মান সূর্য নজর কাড়ল। কি সুন্দর কমলাভাব আলোয় ছেয়ে গিয়েছে গোটা পৃথিবী। দিগন্তের পানে চেয়ে থাকতে থাকতে হঠাৎ সাইবানের মনটা খারাপ হয়ে গেল। জানালার রেলিংয়ে হাতের আঙুল চেপে বসল শক্তভাবে। আজকের মতন একটা গুরুত্বপূর্ণ দিনেও হয়তো ওই মানুষটার কাছে সে যেতে পারবে না। বাড়িতে আহমদ আছেন, সামিয়া আছেন। পিতামাতা উভয়ই তাকে পরীক্ষার হলে নিয়ে যাবে। এর মধ্যে দেখা করার সুযোগ নেই। আচ্ছা, সাইবান কি এখন চুরি করে যাবে? কিন্তু যদি সে ঘুমিয়ে থাকে, যদি সে রাগ করে? ইরাম আপু, অস্পষ্ট স্বরে বিড়বিড় করল সাইবান। চোখ জোড়া বুজে এলো তার। যেমন করে সে ইরামের কথা ভাবছে, তেমন করে কি ইরামও আজকাল কখনো তার কথা ভাবে? এই প্রশ্নের উত্তরটা আর পাওয়া হবে না সাইবানের। বিছানায় শরীর ছুতেই ঘুমিয়ে কাদা হয়ে গেল সে। 8টার মধ্যে উঠেই রেডি হয়ে গেল। সামিয়া এসে পড়েছেন। আহম্মদ ইতিমধ্যে গাড়ি নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করছেন। সাইবান তাড়াহুড়ো করছে। ফাইলপত্র ঘেঁটে দেখছে সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছে কিনা। সামিয়া ছেলের পিছনে পিছনে ব্রেড আর জেলি নিয়ে দৌড়াচ্ছেন। একটুখানি আব্বু, একটুখানি খা। মম, আমি সব বমি করে দেব। চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, প্লিজ জোর করো না। মম, বলছি তো, এই যে এক কামড়। সাইবান একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়ার হাত থেকে ব্রেড নিয়ে সম্পূর্ণটা মুখে দিয়ে গাল ফুলিয়ে চিবোতে চিবোতে বলল, এবাম খুশি, এবার খুশি? সামিয়া হেসে ছেলের ফোলা গাল চেপে বললেন, একদম খুশি। আমি টিফিন বক্সে নিয়ে নিচ্ছি, পরীক্ষা শেষ করে গাড়িতে বসে খাবি। চোখ উল্টালো সাইবান। পরক্ষণেই আবার হেসে ফেলল। মায়ের বিরুদ্ধে জিদ বলে কিছু নেই। কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়ল তারা। গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছেন আহম্মদ।
এই যে মা ছেলের আর কতক্ষণ লাগবে? পরীক্ষা কি আপনাদের জন্য বসে থাকবে মনে হয়? সামিয়া মুচকি হেসে গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বামীর নাক টেনে দিয়ে বললেন, তুমি না হয় শিক্ষা বোর্ডে ফোন করে একটা ব্যবস্থা করবে। আহাম্মদ বাঁকা হাসলেন। স্ত্রী হাত সরিয়ে ফেলার আগেই সেটা টেনে ধরে তর্জনী বরাবর চুমু দিয়ে বললেন, আই উইশ আমি ব্যবসায়ী না হয়ে মাফিয়া হতাম, তাহলে আমার বইয়ের ইচ্ছেটা পূরণ করতে পারতাম। ছি, কি অসভ্য। তোমাদের রোমান্স শেষ হয়েছে মম ড্যাড? সাইবান একদম শান্তভাবেই বলল, এসব নৃত্য দেখে অভ্যস্ত সে। সামিয়া লজ্জা পেলেন, তবে আহম্মদের মধ্যে সেটার ছিটে ফোঁটাও দেখা গেল না। তিনি বললেন, রোমান্স শেষ হওয়ার কোনো বয়স নেই, সেটা তোমার বউ আসলেই বুঝতে পারবে। নাও গেট অন কার চ্যাম্প। আমার বউ আসলেও তোমাদের রোমান্সের বয়স ফুরোবে না সেটা আমি জানি, বলে সাইবান গাড়িতে বসল। পিতামাতা উভয়েই হাসলেন। সামিয়া বসলেন ড্রাইভিং সিটে বসা আহম্মদের পাশে। গাড়িটা চলতে শুরু করলো। গেট পেরিয়ে যখন রাস্তা দিয়ে এগোলো তখন আনমনেই মাথা কাত করে চেয়ে রইল সাইবান। ওই তো খানিকটা দূরেই মাথা তুলে দাঁড়িয়ে আছে মুন্সিবাড়ি। সাইবান গাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালো। 2 তলার একটা রুমের জানালায় তার দৃষ্টি আটকে রইল। ফিসফিস করল সে, আমার জন্য দোয়া করবে নিরামাপু। পরীক্ষা দুর্দান্ত হয়েছে সাইবানের। চোখ বন্ধ করে সে বলতে পারবে মেডিকেলে একটা সিট অন্তত তার কনফার্ম। তার সেই আত্মবিশ্বাসের খুশি ছড়িয়ে পড়েছে সমস্ত পরিবারে। আজ রেজাল্টের দিন। ওয়েবসাইটে এখনও প্রকাশ করা হয়নি, অথচ সকাল সকাল 30 কেজি মিষ্টি নিয়ে এসেছেন আহম্মদ। পুরো পাড়া প্রতিবেশীদের মাঝে বিলানো হবে। সামিয়া খুব একটা রান্না করেন না, কিন্তু আজ ভোর থেকে ছেলের পছন্দের হরেক পদ চুলায় চড়িয়েছেন। সারিকা মন খারাপ করে বসে আছে, কারণ তার মা তাকে পাত্তা না দিয়ে সব ভাইয়ের পছন্দের রান্না করছে। এই নিয়ে সকাল থেকেই 2 ভাই বোনের মাঝে 3 বার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পিতার রামধমকের পর অবশ্য দুজন উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মতন হলরুমের 2 পাশে অবস্থান নিয়েছে। সাইবান ডাইনিং টেবিলে বসে মনের মাধুরী মিশিয়ে একটা কাগজের ফুল বানাচ্ছে। এই তো গতকালই ইউটিউব দেখে শিখল, আজ হাতে কলমে কাজে লাগাচ্ছে। এই জিনিসটা সে নিজের সবটুকু দিয়ে নির্মাণ করবে, অতঃপর নিবেদন করবে এই মানুষটার পদতলে। হ্যাঁ, আজকে শুধু রেজাল্ট দিক, সেই খবর জানানোর উসিলায় গর্ব নিয়ে সাইবান ইরামের সামনে গিয়ে দাঁড়াবে। ইরাম চোখে সেই চিরায়ত অগাধ মায়া নিয়ে দেখবে তার সেই ছোট্ট আলাদিন এখন ভবিষ্যৎ ডাক্তার। এর চাইতে মধুর কোনো সময় হতে পারে? সাইবান ফুল বানাতে এতই মগ্ন ছিল যে খেয়ালই করেনি কখন আহম্মদ পিছনে এসে দাঁড়িয়েছে। চ্যাম্প, দেখি দেখি। পিতার স্পর্শে মাথা তুলে তাকাতেই সাইবান দেখল একটা সাদা অ্যাপ্রন তার কাঁধে জড়িয়ে দিয়েছেন আহম্মদ। ড্যাড। উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। আহম্মদ হাত তুলে তার মাথায় বুলিয়ে দিয়ে বললেন, এটা তোমার উপহার। সামিয়া রান্নাঘর থেকে বেরিয়েছেন কিছুক্ষণের জন্য। স্বামীর কাণ্ড দেখে তিনি হাসি আটকাতে পারলেন না। তুমি পারো বটে, ছেলে তোমার ডাক্তার হতে যাচ্ছে, এখনো হয়ে যায়নি। সে আজ হোক কাল হোক হবেই তো। ওর প্রথম অ্যাপ্রনটা আমার পক্ষ থেকেই থাক। আহম্মদ অত্যন্ত আয়েশ নিয়ে স্ত্রীকে দেখলেন। দ্বিতীয় দফায় বললেন, আমার ওয়াইফ ডাক্তার, আমার মেয়ে ডেন্টিস্ট, আমার ছেলে ডাক্তার। তুমি শুধু ওয়েট করো সামিয়া, কালকে দেখে বাড়ির বোর্ডে নতুন নাম লেখা হবে, ডাক্তার বাড়ি। পাগল একটা। স্বামীর কথায় খিলখিল করে হাসতে লাগলেন সামিয়া। পিতার বুকে লেপ্টে সব কিছু শুনে নিজেও না হেসে পারল না সাইবান।
তার দৃষ্টি গিয়ে পড়ল টেবিলে পড়ে থাকা কাগজের ফুলের উপর। আর মাত্র কিছু সময়, এরপরই ধপাস। কিছু একটা শব্দে পারিবারিক সময় এবং সাইবানের ভাবনায় ছেদ পড়ল। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল সোফায় বসে থাকা সারিকার হাতের ধাক্কায় কফি টেবিলে রাখা কয়েকটা মিষ্টির প্যাকেট মেঝেতে পড়ে গেছে। মেয়েটার এক হাতে আইপ্যাড, দৃষ্টি কেমন যেন উদ্ভ্রান্ত। আহম্মদ দ্রুত মেয়ের কাছে গেলেন। প্রিন্সেস, কি হয়েছে? সারিকা আইপ্যাডটা নিজের পিছনে লুকিয়ে ফেলল। অপরাধী ভঙ্গিতে বলল, কিছু না ড্যাড। কি ব্যাপার? তুই না ওয়েবসাইট ঘাঁটছিলি? রেজাল্ট পাবলিশ হয়েছে? সামিয়া বললেন। এগিয়ে গেলেন টিভির দিকে, রিমোট হাতে নিলেন। সময় তো হয়ে গিয়েছে, দেয়নি এখনো। সারিকা সকলকে পেরিয়ে সাইবানের দিকে তাকালো ভয়ার্ত দৃষ্টিতে। মেঝের মাঝখানে সাদা অ্যাপ্রন পরিহিত ভাইতার দাঁড়িয়ে আছে। সারিকার মাঝে চলা তোলপাড় সে ধরে ফেলেছে, তাই তার চেহারায়ও কেমন আধার নেমে এলো। এগিয়ে এলো সে, একদম বিনা দ্বিধায় জিজ্ঞেস করল, সিস, আমার রেজাল্ট দেখেছ? কোন মেডিকেল? আহম্মদ প্রশ্ন করলেন। সারিকা এক এক করে বাবা, মা এবং সবশেষে ভাইয়ের দিকে তাকালো। দৃষ্টি লুকিয়ে ফেলল সম্পূর্ণ। মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় উত্তর করল, সাই মেডিকেলে টেকেনি।